বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজও সমাধিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। আপসহীন নেত্রীর দেখানো পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় গুলশান কার্যালয়ে তারেক রহমান। ছুটির দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া 6-এ তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা। নির্বাচন ঘিরে পরাজিত শত্রু সক্রিয় হতে পারে, সজাগ থাকার আহ্বান উপদেষ্টার। দেশ জুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, হিমেল হাওয়ায় স্থবির জনজীবন, বেশি বিপাকে শ্রমজীবীরা। ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বিঘ্নিত। পর্দা উঠল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা। মেলা প্রাঙ্গণে নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার, প্রবেশ মূল্য 50 টাকা। এবং বাংলাদেশের বাজার ধরতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারল না ফ্রান্স। 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে চিঠি দিল বিমান। এয়ারবাসের চেয়ে সাশ্রয়ী বলছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজও সমাধিতে আসছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। চলছে বিএনপির 7 দিনের শোক। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোর থেকেই বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন মানুষ। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ। এদিকে বেগম জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে মহিলা দলের শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন। কিভাবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেইটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী স্বপন আহমেদ এবং গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি প্রথমে যাচ্ছি স্বপনের কাছে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এই চতুর্থ দিনেও ভোর থেকেই কিন্তু মানুষের যে জনস্রোত বলা যায় সেটি এখনও অব্যাহত রয়েছে। প্রত্যেকটি মানুষ অনেকে ব্যক্তিগত উদ্যোগে এসেছেন। এর বাইরেও বলতে হয় যে শুধু রাজধানী থেকে নয়, রাজধানীর বাইরে দূর দূরান্ত থেকেও মানুষ এসেছেন। একই সাথে ভোর থেকেই মানুষের এই উপস্থিতি রয়েছে। আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি আমরা যে মানুষের যে ভিড়ের চিত্র, সেটি একদম যখন আসলে এই মাজারটি জনসাধারণের জন্য শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেওয়া হয় তখন থেকেই কিন্তু মানুষের যে স্রোত সেটি কিন্তু রয়েছে এবং এই ধারা গতকালকের ঠিক রাত 9টা থেকে 10টা পর্যন্ত ছিল। আজকে ভোরে কুয়াশা এবং শীত উপেক্ষা করেই কিন্তু মানুষের যে ঢল সেটি রয়েছে। কিছুক্ষণ আগেই জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মির্জা আফরোজা আব্বাসের নেতৃত্বে একদল কর্মী এখানে এসেছিলেন এবং মহিলা দলের যে সকল নেত্রীরা এখানে এসেছিলেন সেই নেত্রীর সংখ্যায় বলতে হয় প্রচুর সংখ্যক নেতাকর্মী এখানে এসেছিলেন এবং তারা শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানানোর পর তারা দোয়া করেছেন। তার সাথে সাথে এসেছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন এবং তিনি বলেছেন, কিছুক্ষণ আগেই তিনি আমাদেরকে জানালেন এবং আমরা তার কাছ থেকে এই সম্পর্কে একটু মন্তব্য জানতে চাইলাম। তিনি আমাদের বললেন যে বেগম খালেদা জিয়ার যে পরিকল্পনা ছিল এবং সারাটি জীবন তার রাজনৈতিক ক্যারিয়ারের 45 বছর যে জীবনটি তিনি যেভাবে আসলে দেশের মানুষকে নিয়ে ভেবেছেন, দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্রের কথা চিন্তা করেছেন, সেই চিন্তাধারা বা সেই প্রেক্ষিতেই আসলে বিএনপির এই নেত্রী তিনি কিন্তু শুধুমাত্র বিএনপির নেত্রী হিসেবেই মানুষের কাছে পরিচিত ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন দেশের গণতন্ত্রের মাতা, এমনটি তিনি বলেছেন। পাশাপাশি নেতাকর্মীরাও বলেছেন এখন পর্যন্ত জিয়া উদ্যানে সেই কর্মসূচি চলছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এই ধারা কতক্ষণ নাগাদ চলবে এটি আসলে আমরা নিজেও বলতে পারছি না। তো আমরা এখন চলে যাব গুলশানের বিএনপি চেয়ারপারসন
চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, সেখানে রয়েছেন আমার আরেক সহকর্মী ওয়ালিউল সাকিব। সেখানকার কর্মসূচি আমরা তার কাছ থেকে একটু জানতে চাই। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এসেছেন। আমরা দেখেছি ঠিক 11:35 কিংবা 40-এর দিকে তিনি এখানে এসে পৌঁছান এবং আমরা যে খবর পেয়েছি তিনি 11:30-এর কিছু পর তার যে বাসভবন রয়েছে সেখান থেকে এখানে রওনা দেন। আর আমরা দেখেছি যে তার বেশ কিছু আগে সকাল 10টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এখানে এসেছেন। তো আমরা ধারণা করছি যে তারেক রহমান তাদের যে দলীয় কার্যক্রম রয়েছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই হয়তো তিনি এই যে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এখানে তিনি এসেছেন। তবে এছাড়া যে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম অথবা নির্দিষ্ট কোনো যে ঘোষণা কিন্তু দেয়া হয়নি বিএনপির পক্ষ থেকে যে তিনি অন্য কোনো নির্দিষ্ট কোনো কারণে এখানে এসেছেন কিনা। তো সে কারণে আমরা ধারণা করছি যে দলীয় যে স্বাভাবিক কার্যক্রম এবং স্বাভাবিক যে আনুষ্ঠানিকভাবে অফিস করার যে ব্যাপারটি সে কারণে তিনি এখানে এসেছেন। এর পরবর্তীতে আমরা কিন্তু আসলে তেমন কোনো নেতাকর্মীকে এখানে আসতে দেখিনি এবং আপনারা জানেন যে রাষ্ট্রীয় শোক গতকাল যেমন শেষ হয়ে গেছে, তবে বিএনপি ঘোষিত যে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারা কিন্তু সপ্তাহব্যাপী শোক দিবস ঘোষণা করে এবং তার যে আনুষ্ঠানিকতা বিভিন্নভাবে কিন্তু যে শুধু এই যে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় নয়, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয় পল্টনে, সেখানে সহ সারা দেশের যে দলীয় কার্যালয়গুলো রয়েছে সেখানে নানা কার্যক্রমে এই শোক দিবস পালিত হচ্ছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি এই বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের যে কালো পতাকাও এখানে টানানো রয়েছে। আর পাশাপাশি যে এখানে যদিও আমরা সকাল থেকে ছিলাম, আমরা সকাল থেকে কোনো ধরনের নেতাকর্মীকে আসতে দেখিনি এবং যে শোক বইয়ের যে ব্যাপারটা ছিল সেটি আমরা দেখেছি গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে সেখানে মানুষ নেতাকর্মীরা এসেছে, অনেক সাধারণ নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা এসেছেন তাদের শোক জানাতে, তাদের যে অনুভূতিগুলো জানাতে সেই শোক বইয়ে তারা স্বাক্ষর করেছেন। তবে আজকে কিন্তু আমরা এই ধরনের কোনো কার্যক্রম দেখিনি এবং আমরা সকাল থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া তেমন কাউকে কিন্তু এখানে আসতে দেখিনি। পরবর্তীতে যদি আমরা কোনো ধরনের কার্যক্রম দেখতে পাই অথবা বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয় সেই বিষয়ে আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সবশেষ খবর। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। এর আগে জিয়া উদ্যান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে জেলায় জেলায় চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। ঢাকার 20টি আসনের যাচাই বাছাই হচ্ছে 3টি ভাগে, চলবে আগামীকাল পর্যন্ত। সকালে জেলা রিটার্নিং কার্যালয়ে প্রতিটি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য যাচাই করা হয়। এ সময় বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নও পাশ হয়। ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢাকায় ঢাকা 6 আসনে জমা দেয়া 7 জনের মনোনয়নপত্রের মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেন ও জামায়াতের আব্দুল মান্নান সহ 5 জনের মনোনয়ন বৈধ হয়েছে। আর ঢাকা 8 আসনে বৈধ ঘোষণা করা হয় নাসির উদ্দিন পাটোয়ারির দেয়া মনোনয়নপত্র। আমি যথেষ্ট সন্তুষ্ট বর্তমান পরিবেশে, কারণ আপনারা জানেন যে বিগত আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের কিরকম দলীয়করণ না মানে দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ, সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন। ফেব্রুয়ারিতে 12 তারিখে যে ইলেকশনটা হবে এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে, যেমন আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। কিন্তু প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরো অ্যাক্টিভ হন, আমরা আশা করি ঢাকা 8-এ একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব বলে আশা করি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ শাফি। সরাসরি প্রথমে যাচ্ছি আওয়ালের কাছে। দ্বিতীয় দিনের মতো বগুড়ায় কিন্তু প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই চলছে এবং শুরুতেই কিন্তু আজকে বগুড়া 6 সদর আসনে বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, এখান থেকে কিন্তু বিএনপির পক্ষ থেকে তিনি নির্বাচন করবেন এবং রিটার্নিং কর্মকর্তা ইতিমধ্যে তার যে মনোনয়নপত্র সেটি কিন্তু বৈধ ঘোষণা করেছেন। এছাড়াও কিন্তু বগুড়া 6 সদর আসনে জামায়াতে ইসলামী যিনি মনোনীত প্রার্থী আছেন আবিদুর রহমান সোহেল, তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাকি যে 4 জন যে প্রার্থী ছিলেন বাসদ সহ অন্যান্য দলে তাদের প্রার্থীটা কিন্তু আসলে বগুড়া 6 আসন থেকে
নানা ত্রুটি থাকায় হলফনামায় সেটি কিন্তু বাতিল করা হয়েছে। এছাড়াও বগুড়া ৭ যেটি গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত, সেই আসনটিতে কিন্তু আসলে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার নির্বাচন করার কথা। তবে তার মৃত্যুতে কিন্তু সেখান থেকে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মোল্টন কিন্তু আসলে সেখান থেকে প্রার্থিতা করছেন এবং ইতিমধ্যে সেই আসনটিতে কিন্তু মোর্শেদ মিল্টন যিনি উপজেলা বিএনপি সভাপতি তার প্রার্থিতাও কিন্তু বেগম খালেদা জিয়ার জায়গায় কিন্তু আসলে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা যিনি তিনি বৈধ ঘোষণা করেছেন। এছাড়াও সেই আসনটি থেকে জামায়াতে ইসলামী যিনি মনোনীত প্রার্থী আছেন এবং ইসলামী আন্দোলনের যিনি মনোনীত প্রার্থী আছেন তাদের প্রার্থিতাও কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে এবং মাত্র প্রার্থী যে ওই আসনটিতে তার মনোনয়ন পত্র কিন্তু বাতিল করা হয়েছে। এছাড়াও কিন্তু আজকে বগুড়ার যে অন্য দুইটি আসন আছে বগুড়া ৪ এবং বগুড়া ৫ এই দুইটি আসনের যেই মনোনয়ন পত্র যাচাই বাছাই এটি কিন্তু আসলে বেলার দ্বিতীয় অর্ধে থেকে শুরু হবে ২টা থেকে এবং সেই আসনগুলোতে যারা প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন পত্র কিন্তু আসলে হলফনামার ভিত্তিতে যাচাই বাছাই করে বৈধ বা বাতিল ঘোষণা করা হবে এবং গতকালকে শুক্রবারেও কিন্তু বগুড়া ১, ২ এবং ৩ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই হয়েছে। সেখানে হেভিয়ার প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যের যিনি সভাপতি আছেন মাহমুদুর রহমান মান্না তার হলফনামায় নানা ত্রুটি থাকার কারণে কিন্তু আসলে রিটার্নিং কর্মকর্তা যিনি তিনি কিন্তু আসলে মনোনয়ন পত্রটি বাতিল করেছেন এবং গতকালকে ৩টি আসনে অর্থাৎ যেই নির্বাচনী ৩টি আসন সেই ৩টি আসনে কিন্তু মোট ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে এবং ১২ জনের মনোনয়ন পত্র কিন্তু গতকালকে ৩টি আসন থেকে বৈধ ঘোষণা করা হয়েছিল। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, চলে যাচ্ছি তার কাছে। ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি যেটি এইখানে ঠিক এই মুহূর্তে ঢাকা রিটার্নিং অফিসার কার্যালয়ে 13টি ঢাকার যে মোট 20টি আসন রয়েছে এর মধ্যে মহানগরের যে 13টি আসন রয়েছে সেই 13টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কর্মকাণ্ড চলছে এবং সবশেষ যেটি কিছুক্ষণ আগে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন পদত্যাগ করে এনসিপি থেকে পদত্যাগের তাসনিম জারা তার মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে তিনি বলছেন যে হচ্ছে তার যে স্বাক্ষরের ক্ষেত্রে 8 জন 10 জনকে তারা যাচাই করেছিলেন নির্বাচন কমিশন, এর মধ্যে 2 জনের সত্যতা পান নাই, অর্থাৎ 2 জন ওই এলাকার ভোটার ছিলেন না। কিন্তু তাসনিম জারা বলছেন যে তারা যে ভোটার ছিলেন না এই এলাকার সেটা কিভাবে তিনি জানবেন সেই সুযোগটুকু ছিল না। তো এইখানে যারা মোটামুটি হেভিওয়েট প্রার্থী আছেন, খুব পরিচিত প্রার্থী যারা এসেছেন তাদের মধ্যে এখন পর্যন্ত একজনের প্রার্থিতা মানে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এর বাইরে ইশাক এসেছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জামায়াতের আব্দুল মান্নান সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে এই যে ঢাকার যে 20টি আসন এই 20টি আসনের মধ্যে 3টি ভাগে বিভক্ত করে কিন্তু এই মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, আগামীকাল পর্যন্ত চলবে। এইখানে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বিভাগীয় কমিশনার কার্যালয়ে 13টি আসনের মনোনয়ন যাচাই বাছাই চলছে আর ডিসি অফিস কার্যালয়ে সেখানে 5টি এবং নির্বাচন কমিশনে সেটি জানেন যে হচ্ছে জামায়াতের আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি। আর তারপর হয়তো নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানাবো। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। নির্বাচন সামনে রেখে পরাজিত শত্রু সক্রিয় হয়ে উঠতে পারে, সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেটে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক সাংবাদিকদের কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সাংবাদিকরা সঠিক তথ্য তুলে না ধরলে ঝুঁকিতে পড়বে সবাই। বলেন, নির্বাচনের সময় সচেতন ও সক্রিয় থাকতে হবে সাংবাদিকদের। সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। সময় সংবাদে আরো থাকছে, বিক্ষোভে টালমাটাল ইরান, আন্দোলনকারীদের হত্যা করলে হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের, নাক গলালে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরির সতর্কতা তেহরানের।
দেশ জুড়ে শীতের দাপট, কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী শবনব নিবিড়। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল হাওয়া আর তীব্র শীতে প্রায় বিপর্যস্ত জনজীবন এবং আমরা বর্তমানে আছি ঢাকার আগারগাঁও, রাজধানীর আগারগাঁও এলাকায়। এখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে নিম্ন আয়ের খেটে খাওয়া যে মানুষজন রয়েছেন তারা শীতে বেশ কষ্ট পাচ্ছেন এবং তাদের জীবিকা নির্বাহে কিন্তু ব্যাঘাত ঘটছে। এবং এ বিষয়ে আমরা যখন আবহাওয়াবিদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে তীব্র শীতের যে পরিস্থিতি বিরাজ করছে এটি আগামী এক সপ্তাহ পর্যন্ত বিরাজ করবে এবং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা তারা নেই বলে জানিয়েছেন। এবং এক্ষেত্রে আগামী 2-3 দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং শীতের তীব্রতা আরও বেড়ে যেতে পারে বলেও তারা জানিয়েছেন। এবং সারা দেশের ব্যাপারে যদি একটু বলি আমি, সেক্ষেত্রে দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যে রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনা এবং নওগাঁ জেলাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকাতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অর্থাৎ আজকে 12.5 ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকাতে রয়েছে এবং এটি মূলত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজধানীতে। এক্ষেত্রে বৃদ্ধ এবং শিশুদেরকে পর্যাপ্ত গরম কাপড় পরার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ এবং বৃদ্ধ এবং শিশুদের যেহেতু শীতের ক্ষেত্রে অসুস্থ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। এবং এই যে শীতের যে শৈত্যপ্রবাহ যে বয়ে যাচ্ছে, দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে গতকাল শুক্রবার থেকে আগামী 5 দিন একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেক্ষেত্রে আজকে দ্বিতীয় দিন, বেলা যত গড়াচ্ছে কুয়াশা কিছুটা কমলেও কিন্তু শীতের তীব্রতা কিন্তু রয়েই যাচ্ছে। তো রাজধানীর আগারগাঁও থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর আগারগাঁও থেকে শীতের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শবনব নিবিড়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। রিকশা চালকদের পরিবার ও জীবিকার কথা চিন্তা করে রাজধানী থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজল কবির খান। এদিকে শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করেই নিরাপদ নগর গড়তে ই রিকশা প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তারা। এই রিক্সাগুলো উঠায় দেন, এগুলো যন্ত্রণা, এগুলো উঠায় দেন। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে এই যে একটা রিক্সা মানে কিন্তু রিক্সা না, রিক্সার পেছনে একটা পরিবার আছে, একটা জীবিকা আছে। এটা আমরা চাইলেই কিন্তু এটা উঠিয়ে দিতে পারি না। একটা বাস সার্ভিস উদ্বোধন করব যেখানে শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় বাস থামবে, যত্র বাস থামবে না। তো আমি মনে করি এইটা একটা শৃঙ্খলার উপাদান হবে। গাড়ির থেকে কালো ধোঁয়া, বাসের থেকে কালো ধোঁয়া এবং বিভিন্নভাবে পরিবেশ ধ্বংসকারী কাজগুলি যারা করেন তারা কিন্তু শ্রমজীবী মানুষ না, তারা সমাজের অন্য শ্রেণীর মানুষ যারা পরিবেশের সবচেয়ে বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরও থাকছে। সাকিব আল হাসান ম্যাজিকে IL-T20 ফাইনালে MI এমিরেটস। নাইট রাইডার্সকে 7 উইকেটে হারালো পোলার্ডের দল। ক্যারিয়ারের 46তম ম্যাচ সেরার পুরস্কার সাকিবের। এবার বাণিজ্যের সংবাদ। পর্দা উঠল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এই মুহূর্তে পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উদ্বোধন করেছেন। তবে এরই মধ্যে তিনি একটি তথ্য জানিয়েছেন, 2026 সালকে কেন্দ্র করে পেপার জাতীয় যে পণ্য আছে সেই পণ্যকে কিন্তু বৎসরের সেরা পণ্য হিসেবে উনি ঘোষণা করেছেন। এর পাশাপাশি কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন এই আন্তর্জাতিক 30তম বাণিজ্য মেলার। তবে আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে গেট খুলে দেওয়া হয়েছে এবং এতে করে হচ্ছে
ক্রেতা বা দর্শনার্থী যারা আছেন তারা প্রবেশ করেছেন বা এখনও আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ করছেন। তবে ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি যে এখনও বাণিজ্য উপদেষ্টা বিভিন্ন যে এখানে স্টল আছে বা পেভিলিয়ন আছে সেই পেভিলিয়নগুলি দেখছেন, ঘুরে পণ্যের মান যাচাই করছেন। এর মধ্যে আরেকটা বিষয় একটু বলে রাখি যে এইবার মেলায় 327টি পেভিলিয়ন বা স্টল বা রেস্টুরেন্ট সহ দেশে যে উৎপাদক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলি আছে সব মিলিয়ে আসলে হচ্ছে ব্যবসায়ীদের একটি মেলা জমেছে, আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে আরেকটা তথ্য একটু জানিয়ে রাখি যে এই মেলায় যে প্রবেশ গেট দিয়ে যে টিকিট কাটা হয় সেই টিকিটে 50 টাকা মূল্য এবং যারা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক তাদের জন্য 50 টাকা। তবে অন্য দিক থেকে বলা যায় যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে কিন্তু প্রায় 200টি দ্বিতল বা বিআরটিসির বাস রাখা হয়েছে যাতে করে বাণিজ্য মেলায় স্বাচ্ছন্দ্যে বা আরামদায়কভাবে আসতে পারেন। তবে এই মেলা এখনও পর্যন্ত চলমান আছে। আজকে যেহেতু উদ্বোধন হলো, এর পাশাপাশি বলতে ক্রেতা দর্শনার্থীরাও কিন্তু যেভাবে আগমন ঘটাচ্ছে তেমনিও কিন্তু প্রস্তুত রয়েছে এখানকার ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর অদূরে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে। মেহেরপুরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় 2 লাখ টাকা ছিনতাই করা হয়। শুক্রবার রাতে সদর উপজেলার 13 ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় দোকান বন্ধ করার সময় 3 জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে দোকান মালিক নাহিদ হাসানকে ভয় ভীতি দেখিয়ে নগদ 2 লাখ টাকা এবং 3টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে নাহিদকে আঘাত করা হয়। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। টানা বিক্ষোভে উত্তাল ইরান নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে সতর্ক করেছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তেহরানও। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা বলেছেন, মার্কিন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি করবে। ইরানে চলমান বিক্ষোভে এ পর্যন্ত 8 জন নিহতের খবর পাওয়া গেছে। সংবাদ খেলার খবর। সাকিব আল হাসান ম্যাজিকে ILT20 ফাইনালে MI এমিরেটস। আবুধাবি নাইট রাইডার্সকে 7 উইকেটে হারালো কারেন পোলার্ডের দল। শুরুতে ব্যাট করতে নেমে সাকিব গাজনাফারের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে আবুধাবি নাইট রাইডার্স। কোনো উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 20 রান দেন সাকিব। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় MI, পরে টম ব্যান্টন এবং সাকিব আল হাসানের জুটিতে ম্যাচে ফিরে আসে পোলার্ড বাহিনী। ক্যারিয়ারে 46তম বারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার সমাধিতে আজও নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। আপোষহীন নেত্রীর দেখানো পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় গুলশান কার্যালয়ে তারেক রহমান। ছুটির দিনেও মনোনয়নপত্র যাচাই বাছাই। তারেক রহমান, মির্জা ফখরুল, জামায়াত আমিরের প্রার্থিতা বৈধ, তাসনিম জারার প্রার্থিতা বাতিল, আপিলের ঘোষণা। এবং দেশ জুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে শ্রমজীবীরা, ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বিঘ্নিত। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।